আরব আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া 14 বাংলাদেশি, সাজা মওকুফের ব্যবস্থা করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। প্রবাসীদের কর্মসংস্থান ওইখানেই ছিল। অনেকগুলো স্বপ্ন নিয়ে প্রবাসীরা কিন্তু দেশ ছেড়ে যায়। দেশের মানুষের স্বপ্ন, পরিবারের স্বপ্ন, নিজেরও স্বপ্ন থাকে। সীমান্তে বিএসএফ এর বাংলাদেশি হত্যা নিষ্ঠুরতা, বললেন ডক্টর ইউনূস। আর কোনো হত্যাকাণ্ড চাই না, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গণভবনেই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর, বাস্তবায়নে কমিটি হচ্ছে কাল। আগামী সপ্তাহে কাজ শুরুর আশা সরকারের। জাতীয় সঙ্গীত পরিবর্তন বিতর্ক নাকচ ধর্ম উপদেষ্টার, মামলা নিষ্পত্তি করেই মুক্তিযোদ্ধাদের তালিকা জানালেন মুক্তিযুদ্ধ উপদেষ্টা। এবং 2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, সরকার পদ্ধতির পরিবর্তন চায় বিএনপি। বাংলাদেশের সার্বভৌমত্বে ভারতকে সম্মানের আহ্বান। সংবাদ রাতে দেখছিলেন একে এসটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শিকা আজিজ। সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরলেন দেশটির কারাগার থেকে মুক্তি পাওয়া 14 বাংলাদেশি। শনিবার রাত 8:30টার দিকে দেশে পৌঁছান তারা। তাদের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন 3 জন। বাকি 11 জন ঢাকা থেকে ওই ফ্লাইটেই চট্টগ্রামে চলে যান। ঢাকায় নামা 3 জনকে স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এই সময় বিমানবন্দরে আবেগঘন দৃশ্যের অবতারণা হয়। কারামুক্তির জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। একই সঙ্গে শাস্তি থেকে ক্ষমা পাওয়া 57 জনের বাকিদেরও দ্রুত ফিরিয়ে আনার দাবি জানান ভুক্তভোগীরা। আজকে ইউএই কারাগারে 500-র অধিক আজকে আমরা কারাবন্দী। তার ভিতরে আমি একজন 10 বছর সাজাপ্রাপ্ত, আমার ডানে জুড়ে ছিলেন উনি 25 বছর সাজাপ্রাপ্ত। আজকে আমরা টোটাল 114 জন আমরা মুক্তি পেয়েছি। প্রবাসীদের কর্মসংস্থান ওইখানেই ছিল। অনেকগুলো স্বপ্ন নিয়ে প্রবাসীরা কিন্তু দেশ ছেড়ে যায়। দেশের মানুষের স্বপ্ন, পরিবারের স্বপ্ন, নিজেরও স্বপ্ন থাকে। তো ওইখানে যাওয়ার পর যেহেতু আন্দোলনে জড়িয়ে পড়েছি এবং ওই দেশের কানুন ভঙ্গ করার কারণে আমাদেরকে ওইখান থেকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। আমাদের যে ভাইরা এখন পর্যন্ত আটকা আছে তাদেরকে আপনারা এখানে আনার ব্যবস্থা করুন। প্রথম ব্যাচে 57 জনকে একত্রিত করে আমরা একটা প্রেস ব্রিফিং করব, সেখানে আমরা সবকিছু বলবো। সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যাকে নিষ্ঠুরতা আখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ সংস্থা বিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে ব্যবস্থা নিতে হবে নয়াদিল্লিকেই। লুৎফর কবিরের রিপোর্ট। ফেলানি থেকে স্বর্ণা দাস, সীমান্তে ভারতীয় বাহিনী বিএসএফ এর বর্বরতার শেষ কোথায়? বিএসএফ এর গুলিতে নিরস্ত্র সাধারণ মানুষ নিহতে বিশ্ব নেতাদেরও যেন চোখ বন্ধ। সবশেষ 13 বছরের কিশোরী স্বর্ণাকে গুলি করে হত্যা করে বিএসএফ। ফের প্রশ্ন উঠেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হত্যা কবে বন্ধ হবে? গেল মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার পর সীমান্ত ইস্যুতে সরব হয়েছে ঢাকা। এ নিয়ে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দিয়েছেন সাক্ষাৎকার, যেখানে নোবেলজয়ী ডক্টর ইউনূসের কণ্ঠে ঝরেছে ক্ষোভ। বিএসএফ এর গুলিতে বাংলাদেশি হত্যাকাণ্ডকে নিষ্ঠুরতা উল্লেখ করে নয়াদিল্লিকে দিয়েছেন কড়া বার্তা। সীমান্তে হত্যায় পিটিআইয়ের প্রশ্নের জবাবে ইউনূস আরও বলেন, সীমান্তে কোনো অপ্রীতিকর পরিস্থিতি হলে তা সমাধানে আইন অথবা আলোচনার টেবিল রয়েছে। কাউকে হত্যা কখনো সমাধান নয় জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। কাউকে হত্যা করা কোনো সমাধান হতে পারে না। এসব মোকাবেলায় আইনি উপায় রয়েছে। পরিচালনার জন্য স্থল প্রক্রিয়া ও আইনি পদ্ধতি থাকতে হবে। যা ঘটছে তা একতরফা। দেশ দখলের জন্য কেউ সীমান্ত অতিক্রম করছে না। গুলি করে হত্যার ঘটনা নিষ্ঠুরতা, এসব অবশ্যই বন্ধ করতে হবে। 2011 সালের 7 জানুয়ারি 15 বছরের কিশোরী ফেলানিকে গুলি করে হত্যা করে বিএসএফ। সেই ঘটনার পর বাংলাদেশের পক্ষ থেকে বারবার তাগিদ দিয়ে আসলেও হত্যা বন্ধে টালবাহানা করে আসছে নয়াদিল্লি। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কখনো কখনো বাংলাদেশ সীমান্তে ঢুকেও সাধারণ মানুষকে গুলি চালাতে দেখা যায় বিএসএফকে। ঢাকার প্রতিবাদের মুখেও বন্ধ হচ্ছে না বিএসএফ এর বর্বরতা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।
ফেলানির মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না, এমনটাই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সীমান্তে পিঠ দেখাবেন না, নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করুন। শনিবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ নির্দেশনা দেন উপদেষ্টা। দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতে বিজিবি সদস্যদের কঠোর নির্দেশনা দেন তিনি। প্রমাণ পেলে চাকরিচ্যুত সহ কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। গণভবনকে জাদুঘরে রূপান্তরিত করতে আগামীকালের মধ্যেই হচ্ছে কমিটি, আর কাজ শুরু আগামী সপ্তাহে। সকালে গণভবন পরিদর্শন শেষে এই কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। অভিজ্ঞ বিদেশিদের কাছে পরামর্শ নেওয়ার কথাও জানান তিনি। এ সময় সঙ্গে ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। কায়েস রাহাতের প্রতিবেদন। জুলাই আন্দোলনের চূড়ান্ত বিজয়ের স্মৃতিবিজড়িত ভবন গণভবন, যেখান থেকে গেল 16 বছরে এসেছে একের পর এক অত্যাচার নিপীড়নের নির্দেশনা, যার নাম গণভবন হলেও গণমানুষের কাছে ছিল অজানা এক কৌতূহলী ভবন। সেই গণভবন হতে যাচ্ছে জনসাধারণের জন্য উন্মুক্ত, রূপান্তরিত হতে যাচ্ছে জাদুঘরে। পরিদর্শন শেষে উপদেষ্টারা জানান, জুলাই আন্দোলনের সকল স্মৃতিই ধরা থাকবে এখানে। গত 16 বছরে হাসিনা সরকারের অত্যাচার, গুম, খুনের সাক্ষী সব প্রমাণ তুলে ধরা হবে এই জাদুঘরে। সেই সঙ্গে জুলাই 36 দিনের ইতিহাসে শহীদদের তালিকা ও হত্যার দুঃসহ স্মৃতি সংরক্ষণ করা হবে। জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। এবং এটি শুধু বাংলাদেশেই নয়, আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে কোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। যদিও আগামী নির্বাচিত সরকার প্রধান বাসভবন কোনটি হবে সেটি নিয়ে এখনো আলোচনা হয়নি বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, রোববারের মধ্যেই কমিটি করে দ্রুত এই পদক্ষেপকে বাস্তবায়ন করা হবে। হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে এবং কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করব এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি, সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে সেটা পরবর্তীতে আলোচনা হবে। জনগণের সর্বোচ্চ নেতার জন্য বানানো ভবন অবশেষে প্রতীক হলো নিদারুণ এক ফ্যাসিবাদের, যার ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরবে এই জাদুঘর। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে সরকার কিছু ভাবছে না, জানালেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ। ধর্মীয় উপাসনালয়ে হামলাকারীদের মানবতার শত্রু আখ্যা দেন তিনি। আর দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকী আজম জানান, সব মামলা নিষ্পত্তি করেই হবে মুক্তিযোদ্ধাদের তালিকা। আরও জানাচ্ছেন আপন অপু। শনিবার সকালে রাজশাহীতে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। জাতীয় সংগীত পরিবর্তনের আলোচনা প্রসঙ্গে ডক্টর খালিদ বলেন, বিতর্কের সৃষ্টি করে এমন কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিবে না। ধর্মীয় উপাসনালয়ে হামলাকারীদের মানবতার শত্রু আখ্যা দেন তিনি। বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেব না। আমরা হলাম ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা। ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ করে উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু। এদিন দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ডক্টর ফারুকী আজম। বলেন, সব মামলা নিষ্পত্তি করেই মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাইয়ের প্রক্রিয়া শুরু হবে। অনেক কটা প্রক্রিয়া ইনিশিয়েট করা হয়েছে, অনেক রকমের মামলা মোকদ্দমা আছে, এই সমস্তগুলো নিষ্পত্তি করেই আমরা প্রক্রিয়াগুলো ইনিশিয়েট করব। যারা সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধারা তারা সম্মানিত হবেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, কেন্দ্রীয়ভাবে কমিটি করা হয়েছে, পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়েও কমিটি হবে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফ্যাসিস্ট সরকার গড়ে ওঠা ঠেকাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রীত্বের সুযোগ রাখতে চায় না বিএনপি, জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর শেখ হাসিনার জমিদারি পুনরুদ্ধারে ভারত কাজ করছে কিনা এমন প্রশ্ন তোলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার আহ্বান দলটির। সাইফুল রিপনের প্রতিবেদন।
21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাব। ফুলেল শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রুহুল কবির রিজভী দাবি করেন, বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে আশ্রয় পাচ্ছেন না শেখ হাসিনা। জানান, সবার আস্থা থাকবে এমন নির্বাচন কমিশনই চায় বিএনপি। একটি সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান যেই ক্ষমতায় আসুক না কেন, আপনার নির্বাহী বিভাগের রক্তচক্ষুর কাছে নির্বাচন কমিশন মাথা নোয়াবে না। তার যে জমিদারি পুনরুদ্ধারের জন্য কোনো কাজ করছেন, তাহলে প্রতিরক্ষামন্ত্রী এভাবে কথা বলছেন কেন? আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, ভারতেরও উচিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মিরপুরে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের খোঁজ খবর নিতে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব। এ সময় অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি করেন তিনি। শেখ হাসিনা স্বৈরাচার সরকার সহ যাদের নির্দেশনায় এই গুলি করে হত্যা করা হয়েছে, তাদেরকে যে নির্যাতন, যে নিপীড়ন করা হয়েছে, যারা আহত হয়েছে, প্রত্যেককে বাংলাদেশের মাটিতে তাদের প্রত্যেকের বিচার হবে। খাগড়াছড়ির দীঘিনালায় ত্রাণ বিতরণের পর জেলা বিএনপির সম্প্রীতি সমাবেশে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দলের পক্ষ থেকে সরকার পদ্ধতিতে পরিবর্তনের বার্তা দেন তিনি। দুইবারের বেশি প্রধানমন্ত্রী হলে আজকে দিনে সে স্বেচ্ছাচার হয়ে যায়, সে স্বৈরাচার হয়ে যায়, সে দুর্নীতিবাজ হয়ে যায়, সে ফ্যাসিস্ট হয়ে যায়। শেখ হাসিনা হচ্ছে তার উত্তম প্রমাণ। এই জন্য তারেক সাহেব বলেছেন, দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে। আমরা চাই বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষা, বিভিন্ন ইতিহাসে সবাই মিলে একটা বাংলাদেশ করবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে পরিবহন খাতকে চাঁদাবাজ ও দখলমুক্ত রাখার প্রত্যয় জানান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নবগঠিত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম বক্স এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে অভিযুক্তদের পক্ষে ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি দুর্নীতি দমন কমিশনের স্বাধীন অনুসন্ধানের অন্তরায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর আগে নানা অভিযোগে 10 দেশে কর্মরত 38 রাষ্ট্রদূত ও কর্মকর্তার আর্থিক তথ্য চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেয় দুদক। এর প্রেক্ষিতে এক বিবৃতিতে দুদকের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে সংগঠনটি। হাসান মাহমুদের রিপোর্ট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব সহ 10 দেশে কর্মরত রাষ্ট্রদূত ও কর্মকর্তাদের তথ্য চেয়ে গেল 3 সেপ্টেম্বর সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও সরকারের আর্থিক ক্ষতি সাধনের অভিযোগে তদন্তের স্বার্থে এ চিঠি দেওয়া হয় বলে উল্লেখ করে দুদক। সরকারি সংস্থার এমন চিঠির 2 দিন পর 5 সেপ্টেম্বর সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দেয় পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তার কোনো ভিত্তি নেই, অথচ দুদকের অনুসন্ধান এখনও শুরুই হয়নি। অ্যাসোসিয়েশনের এমন পদক্ষেপ দুদকের স্বাভাবিক তদন্তে হস্তক্ষেপের শামিল বলে মনে করছেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। কোনো সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যদি বিবৃতি দেওয়া হয়, তাহলে দুদকের কাজে অনেকখানি বাধা, অনেকখানি হস্তক্ষেপের মতন হয়ে দাঁড়ায়। সেটা অনাকাঙ্ক্ষিত। যদি সেই সমস্ত কর্মকর্তাদের তথ্যে দুর্নীতির প্রমাণ না পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে তো আর কোনো অসুবিধা থাকছে না, দুদকও কোনো কার্যক্রম গ্রহণ করতে পারবে না। সরকারি কর্মকর্তাদের সংগঠনের দুদকের বিরুদ্ধে এমন বিবৃতি দেওয়ার এখতিয়ার রাখে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আপত্তি উত্থাপন করা কিংবা বিবৃতি দেয়া, এইগুলো দুদকের স্বাধীনভাবে কাজ করবার ক্ষেত্রে এক রকমের বাধা। শুধুমাত্র তথ্য চাওয়ার ক্ষেত্রেই যদি এই অবস্থা হয়, তাহলে মামলা করার ক্ষেত্রে তো দারুণ অবস্থা হবে। যখন মিথ্যা মামলা করা হয়, তখন তো কেউ প্রতিবাদ করতে আমরা দেখছি না। যে সমস্ত দুদকের মামলাও যে সবগুলো সঠিকভাবে হয়েছে তা তো নয়, অনেক বিতর্কিত মামলাও দুদক এই 15 বছরে করেছে।
এদিকে গেল 15 বছর সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে কর্মকর্তাদের এসব অ্যাসোসিয়েশনে স্বৈরাচারের অনুসারীরাই নেতৃত্ব দিচ্ছে, ফলে সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সরকারি চাকরিতে প্রবেশের ন্যূনতম বয়স 35 বছর করার দাবিতে আবারও আন্দোলনে নেমেছে চাকরি প্রত্যাশীরা। শনিবার সকাল 11টার দিকে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভে নামেন তারা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন সমন্বয়করা। শাহাদাত নিশাদের রিপোর্ট। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা অবিলম্বে 35 বছর করার দাবিতে শনিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে একদল চাকরি প্রত্যাশী। এতে শাহবাগ ও এর আশেপাশের সড়কে দেখা দেয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন বিভিন্ন কাজে বের হওয়া মানুষ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানায় চাকরি প্রত্যাশীরা। চাকরি চাই না, আমরা চাই আমাদের মেধার পরিচয় দিতে। সুতরাং আমরা আমাদের 35 আন্দোলন বাস্তবায়ন করার জন্য এখানে এসেছি। 12 বছর ধরে চলা একটা মুভমেন্টকে স্বৈরশাসক একদম ইগনোর করে গিয়েছে। আমাদের ছাত্র জনতার সরকারও কি আমাদেরকে ইগনোর করবে? আমরা প্রজ্ঞাপন ছাড়া এখান থেকে যাব না। আমরা চাকরিতে আবেদনের বয়সের সুযোগ চেয়েছি। We have no option, they have no option, then I come here. We come here, nothing else. সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে দেখা করতে প্রবাসী কল্যাণ ভবনে রওনা করে সমন্বয়কারীদের একটি টিম, কিন্তু আন্দোলন সম্পর্কে কিছু জানেন না বলে জানান উপদেষ্টা। না, এগুলো নিয়ে কথা বলবো না। আমার মন্ত্রণালয়ের কাজ নিয়ে কথা বললে ওটা কথা বলো। আমি তো এগুলো তো আপনার সাথে নাকি দেখা করতে আসছে? না, দেখা করতে আসে নাই। পরে সমন্বয়করা জানান 35 বছর করার দাবিতে বিষয়টি আমলে নিয়ে একটি কমিশন গঠন করে সিদ্ধান্তের আশ্বাস পেয়েছে তারা। উনি জানিয়ে গেছেন যে ব্যাপারটা যে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে একটি কমিশন গঠন করা হবে এবং ওই কমিশনে আমাদের যে দাবিটি, যৌক্তিক যে দাবি, আপনারা অবশ্যই অবগত আছেন, দাবিটির প্রথম যে কাজটা থাকবে সেটা আমাদের দাবিটি বাস্তবায়নের জন্য তারা একটা সঠিক একটা সিদ্ধান্ত নেবেন। এর আগেও বয়সীমা 35 করার দাবিতে মাঠে নামলেও তা শেখ হাসিনার সরকার আমলে নেয়নি বলে অভিযোগ করে আন্দোলনকারীরা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের একটি শিপইয়ার্ডে বিস্ফোরণে অন্তত 12 শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক 7 জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার বেলা 11:30টার দিকে সোনাইছড়ির মেসার্স SM কর্পোরেশন শিপইয়ার্ডের পাম্প রুমে বিস্ফোরণ ঘটে। সহকর্মী AKM নাজিমের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকার SM কর্পোরেশন ইয়ার্ড। 1 বছর আগে আনা পুরনো জাহাজ কাটার সময় হঠাৎই ইঞ্জিন রুমের পাশের পাম্প রুমে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ধরে যায় আগুন, দগ্ধ হয় 12 শ্রমিক। খবর পাইছি ট্যাঙ্কি সব বাস্ট হয়েছে, এগুলোতে আমরা শর্ট ট্যাঙ্কি চলে আমরা লোক আছি দুজন আসলো। আমি সবাই রুম আছি, আবার চলে আসি উপরে উঠছে নি ড্রাম পাল্লাই আগে তো দেয় সব ইঞ্জিন ধোয়া ধোয়া হয়েছে। তারপর তার কিছু বলতে পারিনি, বাইরে গেছি। আমরা এখন মুখ পরে তলে যারা আসলো আর একটু সমস্যা হয়েছে। আহতদের ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের শরীরের 10 থেকে 90% দগ্ধ। 9 জনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে 7 জনকে পাঠানো হয়েছে ঢাকায়। সর্বমোট 12 জন রোগী আসে সীতাকুণ্ড একটা শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে। এদের পার্সেন্টেজ অফ বার্ন হচ্ছে 90% থেকে এবং সর্বনিম্ন 2% পর্যন্ত বার্ন আছে এবং একজন ছাড়া বাকি সবারই শ্বাসনালী পড়া আছে। সকালে 12:30 সময়, দুপুর 12:30টায় শিপইয়ার্ডে সীতাকুণ্ড শিপইয়ার্ডে একটা দুর্ঘটনা হয়। আমরা এই পর্যন্ত 12 জন রোগী রিসিভ করেছি। 12 জনের মধ্যে 7 জনের অবস্থা খুবই গুরুতর। এদের অনেকে শ্বাসনালী পড়া, যেটা আমরা বলি এদেরকে উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকায় রাখা। শিপ ব্রেকিং ইয়ার্ড অ্যাসোসিয়েশনের সহকারী সচিব জানান, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হবে। আমাদের পক্ষ থেকে এটাই যে আমরা সবাইকে, যারা একটু ঝুঁকিতে আছে, আমরা সবাইকে এখন ঢাকা নিয়ে যাচ্ছি। আমরা কোনো ঝুঁকি নিতে রাজি না। এর আগেও বেশ কয়েকবার সীতাকুণ্ডের শিপইয়ার্ডগুলোতে বিস্ফোরণ ঘটে। এতে মারা যায় অর্ধশতাধিক শ্রমিক। এমন পরিস্থিতিতে নিরাপত্তার দাবি শ্রমিক ও স্বজনদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সারা দেশে বন্যার পানি কমলেও কমছে না ভোগান্তি। ক্ষতিগ্রস্ত হয়েছে বসতভিটা, কৃষিখাত ও যোগাযোগ ব্যবস্থা। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট।
নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনো পানিবন্দী অন্তত 12 লাখ মানুষ। এখনও আশ্রয় কেন্দ্রে আছেন 50,000 বানভাসী মানুষ। বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে সমন্বয়ে কাজ করার তাগিদ সচেতন মহলের। অবকাঠামো যেটা সেগুলো পুরোটাই নষ্ট হয়েছে, এর ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আসলে বাজার ব্যবস্থা। সুতরাং বাজার ব্যবস্থা যদি গড়ে তুলতে হয়, মার্কেট সিস্টেমটাকে আমরা যদি গড়ে তুলতে হয়, তার জন্য হচ্ছে এই রাস্তাঘাটগুলো দ্রুত সংস্কার করতে হবে। এদিকে লক্ষ্মীপুরে বন্যার পানি কমলেও সদর উপজেলার বেশ কিছু ইউনিয়ন ও পৌরসভার কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভুলুয়া, ডাকাতিয়া, রহমতখালী নদী ও ওয়াবদা খালে বাঁধ দিয়ে রাস্তাঘাট, দোকানপাট ও বাড়ি নির্মাণের কারণে পানি নামার গতি খুবই কম। কাজকাম বন্ধ, তারপরে যাই বিসি মানে গায়ে সব বিসি বাসরা ফুটিয়ে একদম অবস্থা খারাপ। আবার পানির জন্য তো প্রায় 1 মাস থেকে আমরা চলাফেরা করতে পারি না। ফেনীতে প্রতিনিয়ত স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষয়ক্ষতির ব্যাপকতা। জেলায় অন্তত 75,000 ঘর, আবাসপত্র ও বৈদ্যুতিক সামগ্রী পানিতে তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় 7,350টি পরিবার। আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে 53,433টি পরিবার। ঘরবাড়ি মেরামত করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বানভাসীরা। বন্যা আমার বহু কিছু ক্ষতি গেছে, কইবার কোনো শেষ নাই। 1 নম্বরে কত নিচে কই দিল পাল্টা আর 20 বছর দানা দেয় সব নিচে কই, হাঁস বরফ সব নিচে কই, এখন আয়া চলবে আর উপায় নাই। এমন ক্ষতি হয়েছে যে এক কাপড় নিয়ে বাড়িতে হয়েছে না, দাম চাইল নিয়ে বাড়িতে পাচ্ছি না, কোনো একটা জিনিস সামান ঘর থেকে একটা মুরগি বাইরে হাঁস মুরগি যে উপরে রাখছে এটাও নিতে সময় পায়নি। আর এমন অবস্থা হয়েছে যে পানি এমন জোয়ারের পানি যেরকম আসে এরকমই আসছে। খালি এক কাপড় নিয়ে বাচ্চা নিয়ে কোনো রকম রাস্তায় গেছি, যাওয়ার পরে আরেক ঘরে ছাদের উপরে আসি, এখন ওই ছাদের উপরে আছে। ওদিকে 3 দফার বন্যায় বেহাল দশা মৌলভীবাজারের। 7 উপজেলায় অন্তত 3 লাখ মানুষ পানিবন্দী ছিলেন, তবে কমেনি দুর্ভোগ। ডায়রিয়া, আমাশয়, পেটে ব্যথা, জ্বরের পাশাপাশি চর্মরোগ নিয়ে ভর্তি হচ্ছেন সরকারি হাসপাতালগুলোতে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। বন্যা কবলিত মানুষ, আমাদের রাস্তাঘাটে পানি, বিদায় আমার বাচ্চা অসুস্থ হয়েছে, আমরা হসপিটালে নিয়ে আইছি। এই যে আমার চুলকা যে এর কারণে আমি হসপিটালে ভর্তি হয়েছি, অসহায় মানুষ দেখার থেকে। আমরা মৌলভীবাজার হসপিটাল আইসি ভর্তি করছি। পানিবাহিত রোগ বিভিন্ন ধরনের দেখা দিছে, খাদলি ফুড খাদলি হয়েছে, এগুলা রোগ দেখা দিছে। বাড়ি থেকে বাড়িলেও খালি পানি আর পানি। দীর্ঘদিন পানি আছে, পানির কারণে আমার মা অসুস্থ থাকার কারণে আমি মৌলভীবাজার হসপিটাল সদর আইয়া ভর্তি হয়েছি। দুর্যোগ কাটিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করছেন বন্যা কবলিত মানুষরা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্দোলন চলাকালে রামপুরায় শহীদ অটোরিকশা চালক আমিরের পরিবার নিয়ে দেশ টিভির রিপোর্ট দেখে পরিবারটির সাথে সাক্ষাৎ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের একটি প্রতিনিধি দল। এ সময় শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দেন সমন্বয়করা। শহীদ আমিরের 3 সন্তানের পড়াশোনা সহ যাবতীয় খরচ যাতে রাষ্ট্র বহন করে সে বিষয়ে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তারা। শহীদ পরিবারকে আর্থিক অনুদান তুলে দিয়ে সমন্বয়করা জানান, কোটা আন্দোলনে শহীদদের তালিকা করা হচ্ছে, আর এ ব্যাপারে বেশি বেশি সংবাদ প্রচার করে গণমাধ্যমকে ভূমিকা রাখারও আহ্বান জানান তারা। মূলত দেশ টিভির একটা রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছি যে এইখানে 3 সন্তান, শিশু সন্তান, যে আমার পাশে একজন আছে আর 2টা ছেলে, একটা মেয়ে। তো ওরা আসলে জানে না ওর বাবা কোথায় আছে। একজন বলতেছে ওর বাবা মসজিদে আছে, আরেকজন বলতেছে যে কাজে গেছে, আরেকজন বলছে বরিশালে ঘুরতে গেছে। মানে তাদের বাবা যে গত 19শে জুলাই শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনীর দ্বারা গুলির শিকার হয়ে হত্যার শিকার হয়েছে, শহীদ হয়েছে, তারা কেউ জানে না। যারা শহীদ হয়েছে তাদের লিস্ট করা হচ্ছে, আশা করি রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চটুকু দিয়ে করবে। পাশাপাশি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই 3 সন্তান সহ পরিবারকে যেন ঠিকমতো 3 বেলা খেতে পারে, পড়াশোনা করতে পারে, তাদের মৌলিক যে চাহিদাগুলো আছে সেগুলো যেন ফুলফিল করতে পারে, এই লক্ষ্যে আমরা আমাদের জায়গায় সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব।